গরমকালে এসি কিনে নিয়ে আসাও আর এক ফ্যাশন। কারণ আমাদের 1 টনের এসিটা চেঞ্জ করে আমরা 1.5 টনের এসি কিনলাম লাগাবো বলে। তো 1 টনের এসিটা খুলে নিয়ে চলে গেছে, যাদের কাছে বিক্রি করেছি। কিন্তু 1.5 টনের এসিটা 2 দিন হলো কিনে আনা হয়েছে, কিন্তু লাগাতে আসার লোক নেই, লোক পাওয়াই যাচ্ছে না। বলছে 72 ঘন্টা ওয়েটিং লিস্ট এই গরমে, তারপরে এসি লাগাতে লোক আসবে। অগত্যা ওই ঘরে শোয়া যাচ্ছে না, এই ঘরে আমরা এই সোফা কাম বেডে শুচ্ছি আর এই কুলার চালিয়ে ঠান্ডা উপভোগ করার চেষ্টা করছি। মানুষের পরিস্থিতি সবসময় একরকম যায় না, যেরকম পরিস্থিতি আসে সেরকম মানিয়ে নিতে হয়। যেমন এসি একবার যে গায়ে হাওয়া নিয়ে নিয়েছে, তাদের কিন্তু কুলারে কিন্তু আরাম পাওয়া যাবে না। কুলারের হাওয়া অতটা ঠান্ডা নয়, জল থেকে সেটাকে বাষ্প করে ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু এসির হাওয়া একদম চিল বরফের মতো। সুতরাং দুটো হাওয়ার মধ্যে ডিফারেন্স রয়েছে। কিন্তু তবুও যেহেতু আমাদের প্রচন্ড গরম, ফ্যানের হাওয়াতে আরো অষ্টপুষ্ট অবস্থা, তাই কুলার দিয়েই কোনো রকমের কাজ চালাতে হচ্ছে। আমার আগের যে নর্মাল সোফাটা ছিল সেই সোফারই কভার এটা, তার জন্য দেখতে পাচ্ছ পুরোপুরি খাপে খাপ কিন্তু লাগছে না। আমি ওটাকেই কোনো রকমে ম্যানেজ করে এই সোফা কাম বেডটাতে কভার করে রেখেছি। তাতে আমার দুটো কাজ একসাথে হয়, সোফা কাম বেডের কভারকে কভারও হয়, আর আমার কভারটা ইউজও হলো, ফেলেও দিতে হলো না বা ভাঁজ করে রেখে দিতে হলো না। কারণ এই কভারগুলো অনেক টাকা খরচা করে বানাতে হয়েছিল। যাই হোক, এই যে আমাদের নতুন এসি 1.5 টনের কিনেছি হ্যাভেলসের লয়েড ব্র্যান্ডের, কিন্তু এটা কিন্তু ইনভার্টার এসি নয়। তোমরা কি জানো ইনভার্টার আর নন ইনভার্টারের মধ্যে কি তফাৎ? এইটা আমাদের পুরনো এসি, এটাও লয়েডের ছিল, এটা 1 টনের ছিল। তো 1 টনেরটা রুমটা ভালোই ঠান্ডা করতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু আমরা চাইছিলাম 1.5 টনের একটা লাগাতে, যাতে করে আমাদের ডাইনিং এরিয়াটাও ঠান্ডা হয়ে যায়। আজকের দিনটাও পেরিয়ে গেল, পরের দিন সকাল, কিন্তু তবুও এসির লোক এলো না লাগাতে। সকালবেলা মেয়েকে নিয়ে একটু সকাল সকালই নিচে নেমে গেছিলাম গাড়িতে তোলার জন্য। বাবুদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, তো মেয়েটা গেছে ওখানে পার্কের মধ্যে একটু খেলা করছে। আর এই সকালবেলার আমার আবহাওয়াটা এত ভালো লাগে কি বলবো, চারিদিকে পাখির গুঞ্জন, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি বেশ খানিকক্ষণ হাঁটি মেয়েকে গাড়িতে চাপিয়ে দিয়ে এসে। তারপরে এসে আমি ভালোভাবে চান করে নিই, কারণ প্রচুর ঘেমে যাই। চান টান করে ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজে লাগি। প্রত্যেকটা মানুষেরই একটা ডেইলি রুটিন থাকে, যে কোন কাজটার পর কোন কাজটা করবে বা কোন কাজটার পর কোন কাজটা করলে তার সুবিধা হবে। আমার ডেইলি রুটিন হচ্ছে এটা, যেটা আমি সকাল থেকে যা যা করে থাকি আজকে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ঠোঁটের মধ্যে একটু লিপ টিন্ট যেরকম হয় সেরকম লাগাবার, না লিপস্টিক হবে গাঢ় আর না একদম হালকা, ঠোঁটটা বেশ গোলাপি গোলাপি লাগবে, আর দেখে মনেও হবে না যে লিপস্টিক লাগাচ্ছি। তার জন্য আমি লিপস্টিকটাকে এরকম হালকা হালকা করে লাগিয়ে সেটাকে স্মাজ করে নিলাম। দেখো ঠোঁটগুলো গোলাপি হয়ে গেছে, অথচ মনে হচ্ছে না যে লিপস্টিক লাগিয়েছি, তাই না? প্রতিদিন সকালে সবাই কিছু না কিছু স্পেশাল খেয়ে থাকে, হয় ওয়েট লসের জন্যে, হয় এনার্জির জন্যে। আমি আপাতত এই তামার ঘড়িতে জল ভিজিয়ে রাখছি, নিয়ে সেই জলটা খাচ্ছি। জলটা খুব একটা ভালো লাগে না খেতে, তামা তামা লাগে খেতে, কিন্তু এই জলটা খুব উপকার, হজমে সাহায্য করে, এনার্জি দেয়। একটু কষ্ট হবে খেতে, কিন্তু 1 ঘটি জল যদি খেয়ে নেওয়া যায় সকালবেলা খালি পেটে, প্রচুর সারাদিনে এনার্জি গেইন করা যায়। এখন সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝটাপট মুছে নেব। যত সকাল সকাল কাজগুলো এগিয়ে নেব, তত শরীর আর মন ঠান্ডা থাকবে এবং শরীরটা এনার্জেটিক থাকবে, আর ঠান্ডা শরীরে কাজ করা যাবে। কারণ যত বেলা বাড়বে গরম হবে, গরম হাওয়া দেবে, আর তত শরীর গরম হবে, এনার্জি লস হবে, আর কাজ করতে ভালোও লাগবে না। এখন একবার ঘরটা মুছে নিচ্ছি, এরপরে আমাকে বেলার দিকে আবার একবার মুছতেই হবে, যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর ঘরটা যতবার মুছি ততবার মনে হয় ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে যাচ্ছে ঘরটা। আর যখন মুছি না তখন গরম লাগে, কারণ জলটা জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে ঘরটাকে অনেকটা ঠান্ডা আবহাওয়া করতে পরিণত করতে সাহায্য করে।
এই জামাগুলো পরে প্রতিদিন হাঁটতে যাই, তার জন্য হাঁটা থেকে এসে যখনই আমি চান করি এই জামাগুলো ভালোভাবে কেচে মেলে দিই, কারণ এত গরম আর এত হাঁটি যে ঘেমে জামাগুলো পুরো ভিজে যায়। তো চলো এবার একটু চুলের কেয়ার করা যাক। চুলটাকে ভালোভাবে আঁচড়াবো, পরিপাটি করে বাঁধবো, তারপরে আবার রান্না বান্নার কাজে লাগবো। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে কি হবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা মেসেজ চলে যাবে, তুমি ঝটপট ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি করে নিয়েছো কাজগুলো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 7:30 মতন বাজে। এখনই দেখো কতটা ঘেমে গেছি কাজ করতে করতে। চলো একটু ঠান্ডা হাওয়ায় বসে শাকগুলো বাছা যাক। আমরা প্রচুর পরিমাণে শাক খাই। আমার পাতে প্রতিদিন প্রায় দিনই, মানে প্রতিদিন বলতে পারবো না, প্রায় দিনই কিন্তু শাকের একটা রেসিপি থাকবেই থাকবে। শাক খেতে আমি খুব ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে। একটু রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খাওয়াই আমার মেয়েকে, খেতেও ভালোবাসে আর খুব পুষ্টিকর। শাকের মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে, এবং শাক পাত খাওয়া যে কতটা ভালো, এই যেমন আমার চুলটাকে দেখে অনেকে অনেক কিছু বলে। চুলের মেন উপাদানই হচ্ছে শাক, ওই জন্য বলে পেটে যখন বাচ্চা থাকে প্রচুর পরিমাণে শাক খেতে। শাক খেলে নাকি ভালো চুল হয়। শুধু বাচ্চা যখন পেটে থাকে তখন বলে নয়, তুমি যখনই শাক খাবে সেই শাকটা কিন্তু তোমার শরীরে খুব ভালোভাবে লাগবে। আমি চেষ্টা করি আমার জীবনের, আমার ডেইলি রুটিনের মধ্যে দিয়ে কিছু না কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার, আর সেই ইনফরমেশনগুলো যেন মানুষের কাজে লাগে। তার জন্যই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি ভিডিওগুলো যেন লাইক করে শেয়ার করে দিও। একটা মজার কথা বলি, ইনস্টাগ্রামে এই সময় দুটো রিলস বানাচ্ছিলাম শাক বাছতে বাছতে। তো শাক পাতাগুলো দেখা গেছে রিলসের মধ্যে দিয়ে, নিয়ে আমাকে কমেন্ট করছে লোকে, এটা কি জবা পাতা? ভাবো একবার, লালতে শাককে বলছে সবাই জবা পাতা। শাক এমন একটা সবজির মধ্যে পড়ে যেটা বাছতে অনেক সময় লাগে, রান্না করতে কম সময় লাগে, খেতে আরো কম সময় লাগে, এবং সেটা আয় দেয় না। মানে আমি এক আঁটি দু আঁটি শাক বানাবো, সেটা হয়তো দুজন বা তিনজন খাবে এরকম আর কি, তাও অল্প অল্প সামান্য সামান্য পরিমাণে। তার জন্য অনেকে শাকটা অ্যাভয়েড করে, কিন্তু শাকের দাম কম আর শাকের পুষ্টিগুণ সব থেকে বেশি। চলো এবার চুলটাকে ভালো করে টাইট করে বাঁধি, নিয়ে এবার কাজে লেগে পড়ি। এরপরে হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট আর বিশাল টাফ একটা কাজ করব। সেটা হচ্ছে ঘরটাকে রেডি করব নতুন এসি লাগাতে আসার লোকের জন্য। এই যে জানলাটা রয়েছে, পর্দাগুলো সরিয়ে এই দেখো আমাদের পুরনো এসিটা খুলে নিয়ে চলে গেছে, দেখেছো? নিয়ে ওখানে ফুটোটা রয়েছে, ওটা দিয়ে রোদ ঢুকছে, গরম ঢুকছে, এই ঘরে শোয়া যাচ্ছে না, কি কষ্ট হচ্ছে। ওই জন্য আমরা সোফা কাম বেডে শুচ্ছি কুলার চালিয়ে। দেখা যাক আজকে আসে কিনা। প্রতিদিনই আমি রেডি করে রাখছি বিছানা এইভাবে গুছিয়ে, যাতে লোক আসে লাগিয়ে দিয়ে যায়, কিন্তু এখন মোটামুটি 48 আওয়ার্স পেরিয়ে গেল, লোক আসেনি। তো ওরা কথা দিয়েছে আজকে 11টার সময় আসবেই। আজকে যদি না আসে তাহলে আবার অন্য ব্যবস্থা নিতে হবে। তো তোষকটাকে এরকম করে তুলে দেবো, এবং নিচে আমার একটা কার্লন আছে, সেটার উপরে একটা বেড কভার বিছিয়ে দেবো, আর ওপরে জানলা দিয়ে একটা বড় বেড কভার বিছিয়ে দেবো।
কীরকম করে বেছাচ্ছি দেখে নাও, যাতে করে তোমাদেরও ঘরে যদি এসি লাগাতে আসে তোমাদের সুবিধা হবে। আর যেগুলো বালিশ টালিশগুলো রয়েছে ওগুলোর উপরে একটা বেড কভার দিয়ে দিয়েছি, যাতে ধুলোগুলো পড়লে এই বেড কভারগুলো তুলে আমি ওয়াশিং মেশিনে দিয়ে কেচে দেবো। কারণ ড্রিল করবে তো ড্রিল বিট করতেই হবে, কারণ আগেরটা ছোট ছিল সাইজে, তার জন্য যেটা ড্রিল লেগেছিল এটাতে সাইজে বড়, তার জন্য দু একটা ছোট ছোট ড্রিল করতেই হবে। আর ড্রিল করলে প্রচুর ঘর নোংরা হয়, প্রচুর ধুলো সিমেন্ট একদম যাচ্ছেটাই হয়ে যায়। তো আমি চেষ্টা করছি চারিদিকটাই একদম লক করে দেওয়ার বেড কভার দিয়ে, যাতে বেড কভারগুলো তুলে নিয়ে গিয়ে কাচতে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি বেড কভারটাকে পুরো উপর থেকে এরকম করে লক করে দিচ্ছি এই ডান্ডাটার সাথে, নিয়ে এটার মধ্যে ক্লিপ লাগিয়ে দিয়ে একবারে লক করে দেবো, যাতে কোনোভাবেই ধুলো ময়লা খাটের ওই পাশে ঢুকতে না পারে। যাই পড়বে বেড কভারের উপরে পড়বে। আমি বেড কভারটাকে হালকা হালকা করে তুলে নিয়ে চলে যাব, নিয়ে বাইরে ঝেড়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। আর এটাকে লক করে দিলে কি হবে, খাটটা নোংরা তুলনামূলকভাবে অনেক কম হবে। এখন এইখানটাতেও আর একটা সিঙ্গেল বেড কভার বিছিয়ে দিচ্ছে, এখানটাতে ওরা পা দিয়ে দিয়ে উঠবে তো, তাই কার্লনে গদির যে কভারটা আছে সেটাকে তুলে কাচা তো সম্ভব নয়। তো এইভাবে পুরো দেখো লক করে দিলাম, আমি রেডি করে রাখলাম, দেখা যাক ওরা কখন আসে। এদিকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, এর আগেও বানিয়েছি মালপোয়া, ঘরে ঠিক মালপোয়া নয় বিহারি মালপোয়া বলতে পারো এটাকে। তো ভাবলাম এসি লাগাচ্ছে সেই খুশিতে একটু মিষ্টি মিষ্টি খাওয়া যাক। আর দুটো কলা পড়েছিল, কলাগুলো না কেউ খেতে চাইছে না, আর আমারও ভাল লাগছে না খেতে, খুব একটা কলা পছন্দ করি না আমরা কেউই। তো কলা দুটো দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে কিছু সামান্য ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে মালপোয়ার মতো ভেজে নেবো, বাচ্চাটাকে টিফিনেও দেওয়া হবে, আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সেও খাওয়া হবে, বেশ ভালো লাগে। তো এই যে কাপ নিয়ে নিয়েছি, আমার কাছে মেজারমেন্ট কাপ নেই, আমি চায়ের কাপ নিয়ে সমস্ত পরিমাণ নিই। তো এটাতে হাফ কাপের একটু বেশি চিনি লাগবে। দুটো কলাকে খোলা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম, স্ম্যাশ করার পর এর মধ্যে এই চিনির পরিমাণটা মিশিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি, যারা খুব বেশি চিনি খায় তারা 1 কাপ নেবেন, আমি পরিমাণটা মডারেট খাই তার জন্য আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে যখন দেখবেন মিক্সচারটাতে চিনিটা অ্যাবজর্ব হয়ে গেছে তখন এটাতে হাফ কাপের একটু বেশি ময়দা মেশাচ্ছি, আর তার মধ্যে মেশাচ্ছি হাফ কাপ সুজি, ময়দাটা 1 কাপও মেশাতে পারেন, আর ময়দা না চাইলে আটাও মেশাতে পারেন, ময়দা মেশালে বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, এলাচের যদি ডাস্ট পাউডার থাকে তাহলে তো খুবই ভালো, আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই, তাই আমি গোটা গোটা এলাচি দিয়ে দিচ্ছি, একটু থেতো করে নিয়েছিলাম। এবার এই মিক্সচারটাকে ভালো করে মেশাতে হবে, মেশাবার জন্য জল ইউজ করা যাবে না, দুধ ইউজ করতে হবে। দুধ ইউজ করে এটাকে আস্তে 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 একটু একটু করে দুধ দিয়ে দিয়ে মেশাতে হবে, নিয়ে পাতলা পরিণত করতে হবে, খুব গাঢ় হবে না খুব পাতলা হবে না। আর এর মধ্যে কোনো লাম্পস যেন না থাকে, একটু আধটু লাম্পস কলার থাকলে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু মেশানোর পর রেখে দিতে হবে 2-3 ঘন্টা, যাতে সুজিটা ফেঁপে ওঠে। ফাইনালি অনেক তপস্যার পর দুজন ভাই এসেছিল এসিটা লাগাতে, এবং ঘরে এসিটা ফিট হলো। এরপরে সমস্যা হচ্ছে স্টেবিলাইজারটা নিয়ে, 1 টন এসি স্টেবিলাইজার 1.5 টনে চলবে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো এখন ইনডোরটা সেট হয়েছে, এরপরে আউটডোরটা সেট করবে, তারপরে চালালে বুঝতে পারবো যে কি পরিণতি দাঁড়াচ্ছে।
1 টনের থেকে 1.5 টনের ইনডোরটাও অনেক বড়, আউটডোরটাও অনেক বড়। আমাদের হোল করা ছিল, তবুও এগুলো ফিটিংস করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল। মানে 2টো বেজে গেল ফিট করতে করতে। তারপরে ঘরের যা অবস্থা সে আর বলবার কথা নয়। ফাইনালি ঘরে লেগে গেল আমার 1.5 টনের নতুন এসি। উফ, ঠান্ডা হাওয়াটা যখন চলছে তখন কি আরাম, কি বলবো। এর থেকে শান্তি আর কিছু লাগে না। গ্রীষ্মকালে মনে হয় এসির ঠান্ডা হাওয়াটা থাকলেই হবে, আমি জল খেয়ে কাটিয়ে দেবো, খাবারও লাগবে না। কিন্তু ঘরের অবস্থা দেখো, মাথায় হাত পড়ে গেছে কর্তামশাইয়ের আর আমার। এগুলো পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে মেয়েকেও খাওয়াতে হবে, ওইদিকে আমাদেরও খেতে হবে, এদিকে ঘরও পরিষ্কার করতে হবে। কোন দিকে যাবো আর কোন দিকে করবো সে বুঝে উঠতে পারছি না। যাই হোক, তবুও কাজে লেগে পড়েছি। আগে বিছানাটা সেট করে দিই, মেয়েটাকে খাইয়ে শুয়ে দিতে পারবো, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে এগোলেও কোনো দোষ নেই। বেড কভার দিয়ে দিয়েছিলাম ঠিক কথাই, কিন্তু বেড কভার তুলতে গিয়ে হালকা হালকা ধুলো সব জায়গাতে লেগেছে। তার জন্য একটা ভিজে ন্যাকড়া নিয়ে ভালোভাবে সমস্ত জায়গাটা মুছে নিচ্ছি। রেলিং থেকে, খাটের জায়গা থেকে, খাটের ওপরগুলো থেকে, তোশকের খাঁজগুলো থেকে সমস্ত জায়গায় ধুলো লেগে গেছে। তাই প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিয়ার করে নিয়ে তারপরে পর্দাটা পারবো, তারপরে আস্তে আস্তে তোশক পারবো। তোশকটা পেরেও তোশকটাকে ভালোভাবে ক্লিন করতে হবে, ঝাড়তে হবে। তার কারণ হচ্ছে বেড কভারগুলো তুলতে গিয়ে কিন্তু একটু আধটু নোংরা পড়েই গেছে। তবে তুলনামূলকভাবে অনেক কম, অনেকটা রিলিফ। কারণ বেড কভারগুলো না দিলে প্রচুর বেশি খাটতে হতো, চারিদিকে ধুলো উঠতো, যাচ্ছে তাই অবস্থা হতো। তার জন্য এসি যখনই লাগাতে আসবে তখনই এই ছোট ছোট জিনিসগুলো যদি ফলো করা হয়, এরকম করে যদি বেড কভার দিয়ে পুরো লক করে দেওয়া যায়, তাহলে কাজের খাটনিটা কিন্তু অনেকটা কমে যায়, নোংরাটা কম হয় এবং ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলকভাবে অনেকটা থাকে। না হলে এসি লাগাতে এলে গোটা ঘরের অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়। সব কাজ সেরে লাঞ্চ করতে করতে সেই 4টে বেজে গেল। তারপরে আর ভিডিও করার ক্ষমতা ছিল না। একটু শুয়ে উঠে গরম গরম ভেজে নিলাম মালপোয়াগুলো। মালপোয়াগুলো খুবই পাতলা, খুবই নরম আর খুবই টেস্টি হয়েছিল, আর একটু একটু ক্রিস্পিও হয়েছিল। তোমরা চাইলে ঘরেও ট্রাই করতে পারো, বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসে। আর জিভের মধ্যে যখন কলার ওই একটু দানা দানা জিনিসগুলো ঠেকে তখন বেশ ভালো লাগে খেতে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে যেন ভুলো না। তো চলো, টাটা।